সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি মহাভারতের কাহিনী। আজকে 11 দিন হয়ে 12 দিনে পড়েছে। তার আগে আমি 11 দিন ধরে পড়ে শুনিয়েছি। অনেকের ভালো লাগছে, আবার অনেকেরই ভালো লাগছে না, কারণ এর মধ্যে দেখানো কোনো ছবি নেই, কোনো কিছু আকর্ষণীয় কিছু নেই। আমি গল্পের মতো পড়ে যাই আর আপনারা সেটা মন দিয়ে শোনেন। অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ এই রকমভাবে শোনার অভ্যাস অনেকের নেই। তবে একটা কথা বলি, যারা গল্প শুনতে ভালোবাসেন সেরকমভাবেই আপনারা ফোনটা চালিয়ে শুয়ে শুয়ে শুনবেন, দেখবেন ঘুম চলে আসছে। আজকে শুরু করছি পরের পর্বটা। আপনার যদি যুদ্ধ করতে সাহস না থাকে, আমি যুদ্ধ করছি, আপনি রথ চালান। এ কথা অর্জুন বললেন। পাণ্ডবগণ মৎস্য রাজ্যে যখন প্রবেশ করেন, তখন তারা নগরের প্রান্তে এক শমীবৃক্ষের কোটরে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছিলেন। অর্জুন এবার রথ নিয়ে সেই শমীবৃক্ষের কোটর হতে সেই অস্ত্রগুলো নিয়ে এসে প্রবল বিক্রমে কৌরব সেনার ওপর ঝাঁপিয়ে পড়লেন। সেই সময়েই রাজকুমার উত্তর অর্জুনের আসল পরিচয় পেয়ে যান। শুধু অর্জুনেরই নয়, অপর পাণ্ডবদেরও পরিচয় পেয়ে যান। অর্জুনের অসাধারণ যুদ্ধ কৌশলের গুণে কৌরব সেনারা রণে ভঙ্গ দিল। ওদিকে ভীমসেন ছিলেন বিরাট রাজার কাছে। তিনি বিরাট রাজাকে ক্রমশই হীনবল হতে দেখে নিজে যুদ্ধে অবতীর্ণ না হয়ে থাকতে আর পারলেন না। তার অসাধারণ বীরত্ব রাজা সুশর্মাকেও গাভী হরণের আশা পরিত্যাগ করে শেষ পর্যন্ত পলায়ন করতে হলো। একজন রাঁধুনির এইরূপ আশ্চর্যজনক রণদক্ষতা দেখে মৎস্যরাজ বিস্মিত হয়ে বললেন, তিনি পুত্রের মুখে পাণ্ডবদের পরিচয় জানতে পেরে আনন্দে আত্মহারা হলেন। পাণ্ডবগণের পরিচয় প্রকাশ হওয়ার পর ওই দিনই ছিল তাদের অজ্ঞাতবাসের শেষ দিন। মৎস্যরাজ এবার একটি শুভ দিন দেখে অর্জুনের পুত্র অভিমন্যুর সঙ্গে তার কন্যা উত্তরার বিবাহ দিয়ে পাণ্ডবগণের সঙ্গে বৈবাহিক সূত্র আবদ্ধ হলেন। ইতিমধ্যে পাণ্ডবগণ হস্তিনার সংবাদ পাঠিয়েছিলেন যে তাদের অজ্ঞাতবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। এবার তারা খুব শীঘ্রই ইন্দ্রপ্রস্থে প্রত্যাবর্তন করবেন। কিন্তু দুর্যোধন এত সহজে তাদের গ্রহণ করতে রাজি নন। তিনি তখন কর্ণ, শকুনি প্রমুখের সঙ্গে পরামর্শ করে মৎস্য রাজ্যে পাণ্ডবদের নিকট এই কথা বলে পাঠালেন যে তাদের অজ্ঞাতবাসের মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের পরিচয় প্রকাশ পেয়ে গেছে। কাজেই তাদের আরও 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাস করতেই হবে। কথাটা যে মিথ্যে না তা পাণ্ডবরা বুঝতে পারল। অর্থাৎ এক কথায় এটাই প্রমাণিত হয় যে কৌরবগণ পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থে নিয়ে যেতে রাজি নন। তখন পাণ্ডবগণ এই স্থির করলেন যে তাদের রাজ্য আলাদা করে নেবেন। পাণ্ডবগণের মিত্র রাজারাও তাদের এই যুক্তিকে পূর্ণ সমর্থন জানালেন। ওদিকে হস্তিনায় বিদুর অন্ধ্র ধৃতরাষ্ট্রকে বললেন, দাদা, আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনাকে উপদেশ দেওয়া আমার শোভা পায় না। তবু বলছি, আপনি দুর্যোধনকে আদেশ করুন, সে যেন পাণ্ডবদেরকে ডেকে এনে তাদের রাজ্য ফিরিয়ে দেয়। নইলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠবে। আর যুদ্ধ মানেই কুলক্ষয়।
আপনি কৌরবদের এমন সর্বনাশের পথে ঠেলে দেবেন না। কিন্তু পুত্র স্নেহাতুর ধৃতরাষ্ট্র দুর্যোধনের ইচ্ছার বিরুদ্ধাচরণ করতে পারলেন না। ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, দ্রোণ এরা দুর্যোধনকে উপরোধ করলেন পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য। দুর্যোধন তাদের কথায় কোনো কর্ণপাত করলেন না, উপরন্তু সরোষে বললেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী। অতঃপর দুই পক্ষের মধ্যে যুদ্ধের প্রস্তুতি চলতে লাগলো। অন্যান্য রাজারাও নিজেদের অভিপ্রায় অনুসারে কেউ কেউ পাণ্ডবদের পক্ষে যোগ দিতে লাগলেন, কেউ কেউ কৌরব পক্ষ নিলেন। শ্রীকৃষ্ণ তখনও কোনো দলভুক্ত হননি। তাকে দলে পাওয়ার অনেক ভরসার কথা, তাই তাকে নিজ দলভুক্ত করার অভিপ্রায়ে অর্জুন সেদিন দ্বারকায় গমন করলেন। দুর্যোধনের একই দিনে রওনা হলেন দ্বারকায়। প্রথমে দুর্যোধনই দ্বারকা রাজভবনে শ্রীকৃষ্ণের শয়নকক্ষে গিয়ে উপনীত হলেন। শ্রীকৃষ্ণ তখন নিদ্রিত ছিলেন। দুর্যোধন তাই তার ঘুম ভাঙার অপেক্ষার শিয়রের দিকে বসে রইলেন। কিছুক্ষণ পরে অর্জুন সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের পদতলে বসে রইলেন। শ্রীকৃষ্ণের ঘুম ভাঙতে প্রথমে অর্জুনের দিকে চোখ পড়ল, তারপর তিনি শিয়রে দুর্যোধনকে দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করে জানলেন, এরা দুজনেই এসছেন তার সাহায্যের জন্য। দুর্যোধন বললেন, আমি যখন আগে এসেছি তখন আমার সাহায্য পাওয়ার ব্যাপারটা আমারই অগ্রাধিকার রয়েছে। কৃষ্ণ বললেন, তুমি আগে এসেছো বটে, কিন্তু আমি প্রথম ঘুম থেকে উঠে অর্জুনকেই দেখেছি, কাজেই তোমরা দুজনেই আমার সাহায্য পাবে। তোমাকে দেব আমার সমস্ত নারায়ণী সেনা, আর আমি নিজে একা অর্জুনের পক্ষ নেব। তবে কথা দিচ্ছি, তোমাদের বিরুদ্ধে আমি কখনো কোনো অস্ত্র ধারণ করব না। শ্রীকৃষ্ণের এই কথায় উভয়েই সন্তুষ্ট হয়ে প্রস্থান করলেন। এরপর শ্রীকৃষ্ণ হস্তিনা গিয়ে দুর্যোধনকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছিলেন এই যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু তার কথায় দুর্যোধন কোনো মতেই কর্ণপাত করলেন না। শ্রীকৃষ্ণ কর্ণকেও একান্তে ডেকে নিয়ে বলেছিলেন, কর্ণ, তুমি সূতপুত্র নও, তুমি কুন্তির ছেলে, পঞ্চ পাণ্ডবদের ভাই। এই যুদ্ধে তোমার পাণ্ডব পক্ষে যোগ দেওয়াই কর্তব্য। শ্রীকৃষ্ণের উত্তরে কর্ণ বলেছিলেন, কৌরবরা আমার মিত্র, আমি মিত্রদ্রোহী কিছুতেই হতে পারব না। কৌরব পক্ষই আমি থাকব। অতঃপর যুদ্ধের তোড়জোড় শুরু হলো। উভয় পক্ষেই বিশাল কুরুক্ষেত্রে সৈন্য সমাবেশ করতে লাগলো। কৌরব পক্ষের সৈন্য পরিচালনার ভার গ্রহণ করলেন দুর্ধর্ষ যোদ্ধা ভীষ্ম, এবং পাণ্ডব পক্ষের যুদ্ধে সেনাপতি হলেন ভীমসেন আর অর্জুন। যুদ্ধ আরম্ভ হওয়ার আগেই উভয় পক্ষে মিলিত হয়ে যুদ্ধের এই নিয়মকানুন স্থির করলেন যে, যুদ্ধক্ষেত্রে যে ব্যক্তি অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করতে চাইবে সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে চলে যাবে, এবং কোনো ব্যক্তি তা অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকলেই সেই সুযোগে তাকে হত্যা করা চলবে না। যুদ্ধক্ষেত্রে রথীর সঙ্গে পদাতিক সৈন্য, পদাতিক সৈন্যের সঙ্গে অশ্বারোহী, অশ্বারোহীর সঙ্গে এবং গজারোহীর সঙ্গে যুদ্ধ করবে। অস্ত্র বহনকারীদের, রথের সারথীদের বা বাদক দলকে কোনো মতেই বধ করা চলবে না। আজকে এতটুকুই শোনালাম, পরের দিন পরের অংশ শোনাবো। তবে আশা করি
সবটাই শুনবেন, তাহলে ভালো লাগবে। অনেকে কাহিনী জানেন না, অনেকে জানেন। যারা জানেন না তারা প্লিজ শুনবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরের অংশগুলো পরপর শুনতে পারবেন, আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, পরের দিন আসছি।